আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্স এর পক্ষ থেকে চলে আসলাম হিসাব বিজ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে। ভাইয়া, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল যে বেসিক আছে সেই বেসিকের উপর ভিত্তি করে আমরা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেনের এন্ট্রি গুলা বিশ্লেষণ করব। তো ক্লাসটি সুন্দর করে দেখো। এই ক্লাসগুলো দেখলে তোমার বেসিক আরো স্ট্রং হবে, তুমি আরো ভালো করতে পারবা, খুবই অল্প সময়ের ভিতরে অ্যান্সার করতে পারবা। তো দেখো, ক্লাসের ভিতরে সর্বপ্রথমে রাখছি একটা বোর্ডের যে এন্ট্রি গুলো আছে সেগুলাই উঠাই দিছি। ওকে, ফার্স্টে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ। আমরা এই সবগুলা পড়ে দেখবো যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। যখন আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবো তখন আমাদের পুরো ম্যাথটাই সলভ হয়ে যাবে। দেখো, প্রথমেই উপরে দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ। ভাইয়া, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ এটি হচ্ছে চারটি খরচ কাজের একটি। যেমন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ আমরা জানি অলওয়েজ নগদান করবে ডেবিট, ব্যাংক করবে ক্রেডিট। কি বলছি ভাইয়া? অলওয়েজ নগদান করবে ডেবিট, ব্যাংক করবে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নগদান ডেবিট। ডেবিট, শুধু ডেবিট দিলে হচ্ছে, প্রথমটাই শুধুমাত্র ডেবিট দিলেই হয়। এরপরে দেখো, ইস্যুকৃত চেক ভাঙানো হয় নাই। ভাইয়া, সবসময় একটা জিনিস খেয়াল করবা, তোমার যে পুরো লাইনটা দেওয়া এই পুরো লাইনের ভিতরে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেওয়া আছে ইস্যুকৃত চেক ভাঙানো হয় নাই। ইস্যুকৃত চেক ভাঙানো হয় নাই, এই যে যে পুরো লাইন, এই লাইনের ভিতরে যে কিওয়ার্ডটা আছে সেটি হচ্ছে ইস্যুকৃত। ভাইয়া, ইস্যু করার ক্ষমতা আছে শুধুমাত্র নগদান বই। আমি আবার বলতেছি, ইস্যু করার ক্ষমতা আছে শুধুমাত্র নগদান বইয়ের অথবা আমানতকারী, যেই নগদান বই সে আমানতকারী। তাহলে যে ইস্যু করতেছে সে হচ্ছে আমানতকারী বা নগদান বই। যখন ইস্যু করে যখন ইস্যু করে তখন নগদান বই করে ক্রেডিট। আমি আবার বলতেছি, যখন ইস্যু করে তখন নগদান বই করে ক্রেডিট, আর ব্যাংক করে ডেবিট। ব্যাংক করে ডেবিট, আগে নগদান বই করে হচ্ছে ক্রেডিট এবং ব্যাংক করে ডেবিট। এখানে লিখে দিচ্ছি নগদান বই নগদান বই ক্রেডিট আর ব্যাংক করে ডেবিট। বলছি ভাইয়া, যদি কোথাও দেখো ইস্যুকৃত, আমি আবার বলতেছি ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, ইস্যুকৃত চেক ভাঙানো হয়নি, ইস্যুকৃত চেক অনুপস্থিত হয়েছে, এই জাতীয় যাই থাকবে সেখানে সবসময় প্রথমেই লিখবা নগদান বই ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। আমরা এখন কি করতেছি, এটা বিশ্লেষণ করতেছি যে বিশ্লেষণ করার পরে কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়। যখন আমরা বিশ্লেষণ করতে পারবো তখন আমরা কয়েক মিনিটের ভিতরে পুরা কোশ্চেনটা অ্যান্সার করে দিতে পারবো। দেখো, এরপরে বলতেছে জমাকৃত যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। আরো একটি কিওয়ার্ড, তোমার বলছি প্রত্যেকটাতে একটি কিওয়ার্ড থাকে। তো এখানে বলছে জমাকৃত যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। ভাইয়া, এখানে কিওয়ার্ডটা হচ্ছে এই জমাকৃত। দেখো, ইস্যু করার ক্ষমতা আছে কার? ভাইয়া, ইস্যু করার ক্ষমতা আছে শুধুমাত্র নগদান বইয়ের, কিন্তু জমা দেওয়ার ক্ষমতা আছে কার? নগদান বই এবং দেনাদারের। তাহলে ইস্যু করার ক্ষমতা আছে শুধুমাত্র একজনের, জমা দেওয়ার ক্ষমতা আছে দুজনের, একজন হচ্ছে নগদান বই, আরেকজন হচ্ছে দেনাদার। যখন কোনো কিছু বলবে না, অর্থাৎ যখন দেনাদার উল্লেখ করবে না, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটি নগদান বই দিছে। আমি আবার বলতেছি ভাইয়া, দেখো, যখন জমাকৃত শুধু জমাকৃত লেখা থাকবে তখন বুঝে নিতে হবে যে এই জমাটা দেশে নগদান বই। আর যখন দেনাদার লেখা থাকবে তখন তো লেখাই আছে যে দেনাদার। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো, জমাকৃত জমাকৃত যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তাহলে যখন আমরা দেখব কিওয়ার্ডের ভিতরে এই পুরাটার ভিতরে জমাকৃত লেখা আছে এবং সেই জমাটা হচ্ছে তোমার নগদান বই দিচ্ছে, সেক্ষেত্রে আমরা নগদান হিসাবকে ডেবিট করব এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। দেখো, নগদান বই ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মানে ব্যাংক ক্রেডিট বিবরণী, ব্যাংক বিবরণী ক্রেডিট। তাহলে কি বুঝাইতে পারছি ভাইয়া? জমা দেওয়ার ক্ষমতা আছে দুজনের, তার ভিতর যখন কিছুই লেখা থাকবে না তখন বুঝতে হবে সেটি নগদান বই জমা দিছে। আর যখন দেনাদার জমা দেয়, এর পরের এন্ট্রিতে আমি দেখাচ্ছি, তখন তো দেখাই যাচ্ছে বা বলেই দিছে যে এটি দেনাদার দিছে। যখন তোমার শুধুমাত্র জমাকৃত বলবে বা শুধু জমা বলবে, সেক্ষেত্রে আমাদেরকে এই নগদকে করতে হবে ডেবিট আর ব্যাংকে করতে হবে ক্রেডিট। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো, দেনাদার কর্তৃক ব্যাংক জমা। এই যে ভাইয়া, আমি তোমাকে বলছি যে জমা কোথায় লেখা আসে খেয়াল করবা। এখানেও দেখো ব্যাংক জমা কিন্তু লেখা আছে,
কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কি, যে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা। ভাই আমরা প্রথমটা কি বলছিলাম, যে কিছু লেখা না থাকলে সেটি হচ্ছে নগদান বই কর্তৃক, কিন্তু যখন দেখতেছি দেনাদার লেখাই আছে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে দেনাদার এই জিনিসটা জমা দিছে। ওকে, এখন দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, ভাই যখন দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দিচ্ছে তখন কি হচ্ছে, ব্যাংকটা বৃদ্ধি পাচ্ছে। আবার খেয়াল করো, যখন দেনাদার ব্যাংকে জমা দিচ্ছে তখন ব্যাংক বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক যখন বৃদ্ধি পায় তখন করে ক্রেডিট। তাহলে কি বললাম ভাইয়া, ব্যাংক যখন বৃদ্ধি পায় ব্যাংক করবে ক্রেডিট এবং নগদান বই করবে ডেবিট। তাহলে ফার্স্টে আমরা লিখব ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, নগদান বই করবে ডেবিট, নগদান বই ডেবিট, ডেবিট। কি বলছি ভাইয়া, ব্যাংক ক্রেডিট নগদান বই ডেবিট কখন, যখন দেনাদার কর্তৃক জমা। আমি বুঝতে পারছো কি বলছি, যখন দেনাদার কর্তৃক জমা। এরপরে আসো জমাকৃত চেক প্রত্যাখ্যান, কত, 2500 টাকা। ভাইয়া এখানেও কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে, দেখো এই যে এখানে আছে জমাকৃত চেক প্রত্যাখ্যান, এখানে দেখো এই প্রত্যাখ্যানটা খেয়াল রাখবা। প্রত্যাখ্যান, ধরো এই যে একটা ব্যাংক, এটা হচ্ছে একটা ব্যাংক, সাপোজ মনে করো যখন এখান থেকে টাকা ঢুকতেছে তখন এখানে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন এই ব্যাংক থেকে আবার বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাংকের টাকাটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো যখন হচ্ছে এই যে 3 নম্বরে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দেয় তখন এই ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, কিন্তু যখন জমাকৃত চেক আবার প্রত্যাখ্যান করে তখন ব্যাংকের টাকাটা হ্রাস হয়। তো যখন ব্যাংকের টাকা হ্রাস হচ্ছে তখন ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে। তুমি আবার বোঝো, প্রত্যাখ্যান মানে হচ্ছে ব্যাংকের টাকাটা হ্রাস হওয়া, আর যখন ব্যাংকের টাকা হ্রাস হয়ে যাচ্ছে তখন ব্যাংক হিসাব ডেবিট হয়। দেখো দেখো আমি এখানে দিচ্ছি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট। কি বলছি ভাইয়া, আমরা ব্যাংকে করতেছি ডেবিট কারণ ব্যাংকটা কমে যাচ্ছে, আর তার বিপরীত হিসাব ব্যাংক যদি ডেবিট করে আমাদের অবশ্যই নগদকে ক্রেডিট করতে হচ্ছে। এরপরে এসো ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক মঞ্জুরকৃত সুদ 600 টাকা। ভাইয়া ব্যাংক মঞ্জুরকৃত সুদ, তোমরা জানো যে মঞ্জুর মানে হচ্ছে কি, ব্যাংক বৃদ্ধি পাওয়া, এই মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া। আর এই যখন ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, আমি ওইখানেই দেখাইছি যে যখন ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে ভাইয়া তখন ব্যাংক করতেছে ক্রেডিট। তুমি আবার দেখো ব্যাংকের টাকা যখন বৃদ্ধি পাচ্ছে তখন ব্যাংক করতেছে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখে দিব ব্যাংক বিবরণী ক্রেডিট, ব্যাংক বিবরণী ক্রেডিট আর নগদান ডেবিট। দেখো আমরা এই যে প্রত্যেকটাতে একটা ডেবিট এবং একটা ক্রেডিট বের করছি, আমরা যখন প্রথমটা বের করতে পারবো, অর্থাৎ এই যে এখানে দেখো দুইটা আছে, এই যে একটা আর এইখানে আর একটা, ডেবিট বা ক্রেডিট। এখন এই ডেবিট ক্রেডিটের ভিতরে যখন আমরা প্রথমটা বের করতে পারবো তখন আমাদের দ্বিতীয়টা কিন্তু এমনি বের হয়ে যাবে। তাহলে প্রথমটা যখন বের করতেছি দ্বিতীয়টা হচ্ছে তার উল্টা ভাইয়া। এরপরে এসো 6 নম্বরে, ব্যাংক চার্জ 400 টাকা, ব্যাংক চার্জ 400 টাকা। ব্যাংক চার্জ মানে কি, ব্যাংকের টাকা হ্রাস হওয়া, ব্যাংকের টাকা কমে যাওয়া। কখন ব্যাংকের টাকা কমে যাচ্ছে বা কমে গেলে কি হচ্ছে, যখন ব্যাংকের টাকা কমে যাচ্ছে তখন ব্যাংক হিসাব করতেছে ডেবিট, যখন ব্যাংকের টাকা বেড়ে গেছিল তখন আমরা ব্যাংক হিসাবে দিছিলাম ক্রেডিট, কিন্তু এখন যখন ব্যাংকের টাকা আবার কমে যাচ্ছে তখন আমরা দিব ব্যাংক বিবরণীকে ডেবিট, ব্যাংক বিবরণী ডেবিট আর নগদান ক্রেডিট। আচ্ছা, এবার দেখো ক নাম্বারে বলছে, এখানে দুটা প্রশ্ন রাখছি। একটা বলছে ডেবিট মেমোরান্ডাম বের করো। ভাইয়া তোমাদেরকে বলছিলাম মেমোরান্ডামের কাজটা আসলে কি। মেমোরান্ডামের কাজ হচ্ছে ব্যাংক করে, মেমোরান্ডামের কাজ কখনো নগদান বই করবে না। কি বলছি ভাইয়া, মেমোরান্ডামের কাজ কখনো নগদান বই করবে না, কে করবে, ব্যাংক করবে। তার মানে এই যে আমাদের দুইটা আছে, ধরো এই যে একটা আর এই একটা, একটা প্রথমে দেওয়া একটা পরে দেওয়া, তো প্রথমটা ডেবিট করা লাগবে,
প্রথমটা ব্যাংক করা লাগবে এবং প্রথমটা ডেবিট করা লাগবে। প্রথমটা যখন ব্যাংক করতেছে তখন আমরা তাকে মেমোরেন্ডাম বলতেছি, এবং সেই ব্যাংক যখন ডেবিট হচ্ছে তখন আমরা তাকে ডেবিট মেমোরেন্ডাম বলতেছি। ওকে, আরো সহজে বুঝাই তোমাদের, দেখো এই যে এখানে কিন্তু প্রত্যেকটাতে দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে প্রত্যেকটার কিন্তু প্রথমেরটা আমি মার্ক করতেছি, দেখো এই যে প্রত্যেকের প্রথমটা আমি মার্ক করছি। এখন দেখতে হবে হচ্ছে এই প্রথমের ভিতরে কোনটায় কোনটায় ব্যাংক আছে, আমরা আগে সেটা দেখব। দেখো আমরা যেহেতু মেমোরেন্ডাম খুঁজতেছি, এখন প্রথমটায় কি ব্যাংক আছে? নাই, এটাও নাই। এই যে এখানে একটা ব্যাংক আছে, ব্যাংক আছে, ব্যাংক আছে, ব্যাংক আছে। এখন আমাদের কাছে চাইছে প্রশ্নে যে ডেবিট মেমোরেন্ডাম কোনটা। আমাদের মেমোরেন্ডাম খুঁজতে গেলে প্রথমেই খেয়াল রাখতে হবে যে দুইটার ভিতরে একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে, ঠিক আছে। এখন এর ভিতরে প্রথমে কোন কাজগুলা ব্যাংক করছে, আমরা সেই ব্যাংকগুলোকে খুঁজে পাইছি এই পর্যায়টাই। এখন এর ভিতর দেখতে হবে ডেবিট আছে কোনটা কোনটা, কারণ আমাদের কাছে চাইছে ডেবিট মেমোরেন্ডাম। দেখো এখানে কিন্তু এই যে ডেবিট আছে, দেখছো এই 4 নাম্বার এবং 6 নাম্বারে। তাহলে 4 নাম্বার এবং 6 নাম্বারে ডেবিট আছে, ব্যাংক হিসাব ডেবিট করছে প্রথমেই। তাহলে এটাকে আমরা বলতেছি ডেবিট মেমোরেন্ডাম। দেখো ডেবিট মেমোরেন্ডামের টাকা কত, আমি সংক্ষেপে করে দিচ্ছি তোমাদের। 2500 টাকা আর হচ্ছে 400 টাকা, 3500 টাকা। ওকে, তাহলে ক নাম্বারে ডেবিট মেমোরেন্ডামের অ্যান্সার হচ্ছে কোনটা কোনটা, এই দুটা। কিভাবে? কারণ ব্যাংক আগে আছে এবং ব্যাংক ডেবিট করছে। তাহলে ক নাম্বার ক্লিয়ার। এরপরে এসো খ নাম্বারে, ব্যাংক সমন্বয় বিবরণী। ভাই ব্যাংক সমন্বয় বিবরণীর বিশ্লেষণটা হচ্ছে কেমন, প্রথমেই দেখবা একটা জিনিস দেওয়া আছে একেবারে প্রথমেই, যেটাকে আমরা সব থেকে বড় কিওয়ার্ড মনে করতে পারি। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ অলওয়েজ হয় ডেবিট। তাহলে আমরা কি করব, এই প্রথমে যা যদি ডেবিট থাকে পরবর্তী সকল ডেবিট যোগ করব, ক্রেডিট গুলাকে বিয়োগ করব। আবার শোনো, প্রথমটা যদি ডেবিট থাকে পরবর্তী সকল ডেবিট যোগ করব, ক্রেডিট গুলাকে বিয়োগ করব। এবং যদি প্রথমটা হচ্ছে তোমার ক্রেডিট থাকে তাহলে পরবর্তী সকল ক্রেডিট যোগ করব, ডেবিট গুলাকে বিয়োগ করব। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমটা যা থাকবে পরবর্তী সেই একই জিনিস যোগ করব, আর যেগুলো হচ্ছে বিপরীত সেগুলোকে আমরা বিয়োগ করব। দেখো এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ 50,000 টাকা, ধরো আমি এখানে লিখছি 50,000 টাকা। এবার 2 নাম্বারে কি বলছে, আমরা এবার দেখবো ডেবিট আছে কোনগুলা। ঠিক আছে, আমরা যখন মেমোরেন্ডাম করি তখন আমাদের ফোকাসটা থাকে হচ্ছে এই যে প্রথম গুলার ভিতরে, দেখছো এই প্রথমে যেগুলো আছে এগুলার ভিতরে। কিন্তু যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব আমাদের ফোকাসটা রাখতে হবে হচ্ছে এই দ্বিতীয় যেগুলো আছে এগুলার উপরে। ভালো করে দেখো ভাইয়া আমি কি বোঝাইতে চাচ্ছি। আমরা যখন মেমোরেন্ডাম করব আমাদের প্রথম যেগুলা দেওয়া আছে সেগুলোর উপরে আমরা ফোকাস করব বিশ্লেষণের পরে। কিন্তু যখন আমাদের হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে আমাদের পরবর্তী যেগুলো আছে, এই যে ধরো নগদান ডেবিট নগদান ক্রেডিট, এই যে পরবর্তী যেগুলা এগুলোর দিকে আমরা ফোকাস করব। সেগুলাই কি দেখতে হবে যে ডেবিট আছে কোনটা কোনটা, ক্রেডিট আছে কোনটা কোনটা। যেহেতু প্রথমটা আমাদের ডেবিট আমরা এখানে দিছি, পরবর্তী সকল ডেবিট গুলো যোগ করব। দেখো ডেবিট আছে কোথায় কোথায়, এই যে একটা ডেবিট, পরবর্তী গুলার ভিতর ডেবিট আছে একটা, দুইটা, তিনটা। এই তিনটা আছে তোমার ডেবিট আছে। তাহলে আমরা যোগ করব হচ্ছে কোনটা কোনটা, দেখো এই যে 2000 যোগ 3000, তারপর হচ্ছে তোমার 600। এখানে কত আসে, 55,600। তাহলে আমরা কি করছি, দেখো প্রথমে আমরা ডেবিটটাকে বসাইছি, বসায় পরবর্তী সকল ডেবিট গুলাকে যোগ করছি, করার পরে আসছে 55,600 টাকা। এখন আমাদেরকে এই পরবর্তী আর যে তিনটা আছে যেগুলো হচ্ছে ক্রেডিট, দেখো এই যে পরবর্তী গুলা ক্রেডিট, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, এইগুলাকে আবার আমরা মাইনাস করে দিব। তাহলে প্রথমে আছে 4,000, এরপরে আছে হচ্ছে তোমার 2,500, আর এরপরে আছে 400 টাকা। এগুলো মাইনাস করার পরে থাকতেছে 48,700 টাকা। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমরা কিভাবে করছি লাস্ট একবার দেখতেছি।
আমরা সবগুলা ফার্স্টে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে কি করব, এই অঙ্ক আসলে আমরা ফার্স্টে দেখবো আমরা বিশ্লেষণ করতে পারতেছি কিনা। আমরা যদি সবগুলা বিশ্লেষণ করতে পারি সেক্ষেত্রে আমরা অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো। প্রথমটাই দেখবা যে প্রথম যে লাইনটা দেওয়া আছে এটা কি কিওয়ার্ড, এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, এবং পরবর্তী সবগুলা তোমরা বিশ্লেষণ করবা। করার পরে ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে প্রথমটা যদি ডেবিট হয় পরবর্তী সকল ডেবিট গুলা যোগ করবা এবং ক্রেডিট গুলাকে বিয়োগ করে দিবা, এবং প্রথমটা যদি হয় ক্রেডিট তাহলে পরবর্তী সকল ক্রেডিট গুলাকে যোগ করবা, ডেবিট গুলাকে বিয়োগ করে দিবা। তো এই হচ্ছে মূল বেসিক ভাইয়া। তোমরা এর উপর ভিত্তি করে অন্যান্য যে বোর্ড গুলো আছে তোমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবা। ওগুলো আস্তে আস্তে শেষ করবা, আর যেটা বেশি সমস্যা হয় সেটা আমাকে জানাবা যে ভাইয়া এটা করতে পারতেছি না। ওকে ভাইয়া, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকিও। আল্লাহ হাফেজ।